আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আইডিয়াল কমার্স কেয়ারের ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আমরা এখন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টার প্লান্ট অ্যাসেট। এই চ্যাপ্টারের বিগত ক্লাসে আমরা বেসিক কিছু বিষয় আলোচনা করেছিলাম। আমাদের এখনো এই চ্যাপ্টারের জার্নাল অর্থাৎ বেসিক যে জার্নালগুলো আছে এগুলো দেখানো বাকি ছিল। প্রথমে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, তারপরে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। তোমরা খাতা কলম বের করো, শুনতে পাচ্ছ আমার কথা? দেখো তো। তাহলে আমরা শুরু করব, তোমরা শুনতে পাচ্ছ? কথা বলো, একটু শোনা যায় কিনা একটু জানাও, তোমরা জানাও। শুনতে পাচ্ছ না? কেউ কথা বলতেছো না কেন? 4-5 বার জিজ্ঞেস করতেছি তোমাদের। ওকে, তো এখন আমাদের জাবেদা করতে হলে তোমাদের মনে রাখতে হবে প্রথমে আমাদের স্থায়ী সম্পদ ক্রয় করা লাগে। তো 1 নাম্বার আমরা প্রথমে লিখবো যে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য, স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য। এখন যে স্থায়ী সম্পদ ক্রয় করা হবে, হতে পারে ইকুইপমেন্ট বা প্লান্ট অ্যাসেট, যাই হোক হতে পারে, যেই সম্পদ ক্রয় করব ওই সংশ্লিষ্ট সম্পদ কি হবে? ডেবিট, মানে অ্যাসেট কি হবে? ডেবিট। আর যেহেতু আমি সম্পদ ক্রয় করেছি, তাহলে আমার কাছ থেকে টাকা চলে যাবে, এজন্য ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। আচ্ছা, আমরা জাবেদাগুলো ইংলিশে লিখি, উপরটা বাংলা থাকে থাক। আমরা অ্যাসেট লিখি, অ্যাসেট। ওই যে ফিক্সড অ্যাসেট, ওই অ্যাসেট হবে ডেবিট, আর টাকা চলে যাবে ক্যাশ। যেহেতু অনেক সময় ব্যাংকের মাধ্যমেও দেওয়া লাগতে পারে, ব্যাংকও ক্রেডিট হতে পারে, যে কোনো একটা, ক্যাশ অথবা ব্যাংক, যে কোনো একটা ক্রেডিট হবে। এই সিস্টেমটা ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। এই 2-1 জন কথা বলবা, সবাই বোবা হয়ে গেছে কেন আজ? কথা বলতে হবে ক্লাসে, না হলে ক্লাস অফ করে দেবো কিন্তু। দেখো, ক্লাসে কথা না বলো, ক্লাস নিয়ে লাভ নাই তো আমার। এরপর লক্ষ্য করো, যদি ওই স্থায়ী সম্পদের সাথে বহন খরচ থাকে বা সংস্থাপন খরচ থাকে, তো ওইগুলাও আমরা ওই অ্যাসেটের সাথে যোগ করে লিখে দেব। ওর জন্য আলাদা কোনো জাবেদা দেওয়ার প্রয়োজন নাই। বহন খরচ বা সংস্থাপন খরচ থাকলে কার সাথে লিখবো? ওই স্থায়ী সম্পদের সাথেই আমরা লিখে রাখবো। এরপর লক্ষ্য করো,
যদি আমাদের অপচয় করতে হয়, এরপর অবচয়ের যে জাবেদা হয় অবচয়ের জন্য, এই অবচয়ের জন্য তোমরা একটাই জাবেদা জানো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই হচ্ছে আমাদের অবচয়ের জাবেদা। তাহলে এই দুইটা জাবেদা থাকবেই। এরপর আমাদের 3 নাম্বার একটা জাবেদা থাকতে পারে অবচয় হিসাব বন্ধের জন্য। অবচয় হিসাব বন্ধের জন্য, এর জন্য আমরা কি জাবেদা দেবো ভালো করে বোঝো। তাহলে আমাদের অবচয় হিসাব যখন বন্ধ করব, ডেপ্রিসিয়েশন হচ্ছে নামিক হিসাব, তাহলে এটা সরাইয়ে দেবা। তাহলে এই অংশ সরাই দিলে এটা কোথায় লিখবো আমরা? ক্রেডিটে। আর এর জায়গায় লিখবো আমরা ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট। মনে থাকবে? ইনকাম সামারি লিখলেই হবে, বা ইনকাম স্টেটমেন্ট এটা লিখবা। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি হবে? ক্রেডিট। এই 3টা জাবেদা মুখস্থ রাখো টানা, মানে এই 3টা জাবেদা আসবেই। আমার কথা বুঝেছো? এই 3টা জাবেদা তোমাদের পরীক্ষায় আসবেই। এজন্য তোমার প্রথমে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে আমাদের আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা লক্ষ্য করব, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার করে এখানে বলো। জি ভাইয়া ক্লিয়ার। কারো বুঝতে কোনটা বলো আপু, বলো। লাস্টেরটা। অবশ্যই হিসাব বন্ধ করছো, বন্ধ করতে হয় নামিক হিসাব। এখানে নামিক হিসাব মানে আয় আর ব্যয়কে বোঝায়। এখানে দেখো ব্যয় ছিল তোমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তাহলে এটা ডেবিটে ছিল, এটা বন্ধ করতে হয় উল্টো দিকে লিখতে হয়, তাহলে ওটা হয়ে যাবে ক্রেডিট। আর এই বন্ধ করে আমরা মূলত ইনকাম স্টেটমেন্ট মানে বিশদ আয় বিবরণীতে দেখাই, এজন্য ওইটা কি করব? ডেবিট করব, ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট। দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি ভাইয়া। কেন এটা ডেবিট হয়েছে বুঝতে পেরেছো? কারণ ওই ব্যয়টা ইনকাম সামারির ডেবিটে যে বসে। না আমার কথা বোঝনি? ওই ব্যয়টা কোথায় যে বসে? ইনকাম সামারির ডেবিটে যে বসে। একটু ক্লিয়ার করো কনসেপ্ট ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের যদি এটা আয় হতো তাহলে ইনকাম সামারির কোথায় যে বসতো? ক্রেডিটে। তখন ইনকাম সামারি ক্রেডিট করতাম, আর ওই আয়টারে কি করতাম? ডেবিট। ডেবিট করতাম। তাহলে মোটামুটি ক্লিয়ার কিনা বলো তো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এইভাবে ক্লিয়ার করতে হবে। আর এই চ্যাপ্টারে তোমাদের 14 মার্ক আসে, এই জন্য তুমি যদি এখন থেকে ভালো করে বোঝো ভালো করতে পারবা। আর আমরা কোনো চ্যাপ্টার বাদ দেই না, তবে বলে দেবো কোন চ্যাপ্টারটা কঠিন, তোমাদের না করলেও হচ্ছে, এই কথা আমি বলে দিব। এই প্রথম দুটা করতেছে, দুটো করাই লাগবে, এই দুটো কোনো মাপ নেই। আমি যেগুলো করতেছি এগুলো অবশ্যই করা লাগবে, কুমা স্টুডেন্ট হও বা ভালো স্টুডেন্ট হও, এই যে চ্যাপ্টারগুলো এখন করতেছি এগুলো করাই লাগবে। এখন আমি 4 নাম্বার তোমাদের আইটেমে আসি। মনে রাখো যে তুমি এই স্থায়ী সম্পদ এখন বিক্রয় করে দিবা। কি করে দিবা? স্থায়ী সম্পদ বিক্রয় করে, মনে করো তোমার ক্ষতি হয়েছে, স্থায়ী সম্পদ বিক্রয় করে ক্ষতি হলে, তাহলে বলো স্থায়ী সম্পদ যখন বিক্রয় করেছো তুমি টাকা পাবা না পাবা না? পাবো। পাবো। পাবা। তাহলে এটা তুমি ক্যাশ সহজে ডেবিট করে দাও, ক্যাশ ডেবিট। আচ্ছা, এখন
একটা জিনিস বোঝো, তুমি মনে করো তোমার একটা সম্পদ ক্রয় করেছিল 1 লক্ষ টাকা দিয়ে। কয় লক্ষ টাকা? 1 লক্ষ। 1 লক্ষ। তা এটা মনে করো তোমার মোট 5 বছর চলবে। তো অলরেডি তুমি 3 বছর ব্যবহার করে ফেলেছো। তা বলো তো এর ডেপ্রিসিয়েশন কত হয়ে গেছে? 3 বছর হলে 60,000। 60,000 হয়ে গেছে। তাহলে ওই সম্পদের আর বুক ভ্যালু আছে কত? 40,000। 40,000। তাহলে মনে করো সাপোজ আমার একটা বাইক আছে মনে করো, তো এই আমি 1 লাখ টাকা দিয়ে ক্রয় করেছিলাম। আমি ক্রয় করেছিলাম মেবি 15 সালের দিকে। তো এখন 24 সাল প্রায় শেষের দিকে, তার মানে 9 বছর হয়ে গেছে না? আমার মনে করো ওই মোটরসাইকেলের মেয়াদ দিয়েছিল 10 বছর চলবে। তাহলে আমার ওই মোটরসাইকেল এক এক বছরে কত করে অবশ্যই? 1 লক্ষ তাহলে 10,000 ভাইয়া। 10,000 করে অবশ্যই। তা আমার 9 বছর ব্যবহার করা হয়ে গেছে অলরেডি। তার মানে না আমি 90,000-এর ব্যবহার করে ফেলেছি। জি ভাইয়া। তার মানে আমার ব্যবহার করতে বাকি আছে কত? 10,000। 10,000। তো এখন আমি যদি বিক্রয় করার সময় ওই 1 লাখ টাকা দিয়ে ক্রয় করেছিলাম ওই হিসাব করি, তাহলে কি হবে? তার মানে আমি যখন বিক্রয় করবো তখন কল্পনা করব যে আমার এই সম্পত্তির মূল্য কত? 10,000। এই 10,000-এর থেকে যদি আমি বেশি বিক্রি করি তাহলে লাভ, আর 10,000-এর থেকে যদি আমি কম বিক্রয় করি তাহলে কি? ওকে। এই কনসেপ্টটাকে মাথার মধ্যে গেঁথে নাও। না বোঝোনি এখনো? একটু এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করো ভাইয়া, আমি বাকি বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ভাইয়া শুধু কি এই অবস্থায় অধ্যায়ের জন্য এইটা খেয়াল রাখবো? হ্যাঁ, আমি তোমার অঙ্কটার মাধ্যমে বুঝাই যে এই যে আমি বললাম একটা অঙ্ক যে 5 বছরে 1 লাখ টাকা, 3 বছর ব্যবহার করেছো, তার মানে 3 বছরের অবস্থা হয়ে গেছে কত? 60,000। তা বিক্রয় করার সময় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ডেবিট হয়, মন থাকবে? তাহলে কত হাজার টাকা তোমরা বললে? 60,000। 60,000। তো 1 লাখ থেকে 60 বাদ দিলে আমার ওই সম্পদের মূল্য ছিল কত? 40,000 মানে টোটাল ছিল 1 লাখ। হ্যাঁ, এখন অ্যাকুমুলেটেড তো বাদ, কারণ 3 বছর ব্যবহার করেছো যে। হ্যাঁ তাহলে 40,000। 40,000। তাহলে ওই 40,000 টাকা জিনিস তুমি বিক্রি করেছো 30, তার মানে তোমার লস হয়েছে কত এখনো? 10,000। তাহলে ওই লস এখন লিখতে হবে, ঠিক আছে? লস অন ডিসপোজাল। আর যদি লাভ হয় লিখবা গেইন অন ডিসপোজাল। কি বলেছে বলো আবার? লস অন ডিসপোজাল। এখন লস অন ডিসপোজাল, এখন কোন অ্যাসেট, ওই অ্যাসেটের নাম লিখে দিতে পারো তুমি, ঠিক আছে ভাইয়া? অ্যাসেটের নাম লিখে দিবা। লস অন ডিসপোজাল অফ যে অ্যাসেট, ওই অ্যাসেটের নাম লিখে দিবা। আমার কথা ক্লিয়ার কিনা বলো? এ থেকে অ্যাসেট লিখে রাখলাম। তাহলে দেখো তো তোমার ওই 1 লক্ষ টাকা মিললো কিনা? তোমার সেই 1 লক্ষ টাকা মিলেছে? জি ভাইয়া। তাহলে এখন ওই সেই ফিক্সড অ্যাসেট কি হবে? ক্রেডিট। 1 লক্ষ টাকা। তার মানে তোমার ওই অ্যাসেট চলে গেল মূলত কয় লক্ষ টাকার? 1 লক্ষ। 1 লক্ষ। ক্যাশে পাইছো 30, অলরেডি 3 বছরের অবশ্যই 60, বাকি 10 কি হয়েছে? লস। লস। এখন বলো তো মোটামুটি একটা ধারণা এসছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন পরের আইটেমে যাই। আমরা সেম আইটেম দিয়ে বুঝাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্থায়ী সম্পদ এগুলো কিন্তু ডিপ লেভেলের, আর এই ডিপ লেভেল থেকে কোশ্চেন আসছে ইদানিং, এই জন্য এগুলো ভালো করে শিখতে হবে। স্থায়ী সম্পদ বিক্রয় করে মুনাফা হলে, হ্যাঁ মুনাফা হলে, তা মনে করো ওই 3 বছরে তুমি ব্যবহার করেছো, তাহলে ক্যাশ ডেবিট। মানে তুমি এখন তুমি এটা বিক্রয় করেছো 30-এর জায়গায় 50,000 টাকায়। কত করে? 50,000 টাকায় বিক্রি করেছো।
আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3 বছরে ব্যবহার করে কত হয়েছিল? 60 মোট কত হয়ে গেল ডেবিটে? 1,10,00,000। কিন্তু আসলে তোমার ওই ফিক্সড অ্যাসেট ছিল ক টাকার? 1 লক্ষ। তাহলে 10,000 টাকা না এখনো বেশি ক্রেডিটে লিখতে হবে। বেশি আছে 10,000। হ্যাঁ, তাহলে এটা লাভ, গেইন অন Gain on disposal of ডিসপোজাল। fixed asset। হ্যাঁ, অফ যে ফিক্সড অ্যাসেট ছিল ওই অ্যাসেটের নাম ক্রেডিট করবো। কত টাকা? 10,000। 10,000। তার মানে এখন বিক্রয় করে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে। তো দেখো তো একটু ক্লিয়ার হয়েছে কিনা মোটামুটি। জি ভাইয়া। তার মানে এই অঙ্ক তোমাদেরকে বেসিক ধারণাটাকে রাখতে হবে। আমার ওই স্থায়ী সম্পদ বিক্রয় করে লাভ হতে পারে, লস হতে পারে। তাহলে আমরা জানি আজীবন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হয়? আজীবন তো ক্রেডিট হয়, ক্রেডিট হয়। কিন্তু বিক্রয়ের সময় শুধুমাত্র কি হয়? ডেবিট হয়। ডেবিট হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো অ্যাকুমুলেটেড করেই তো নতুন করে সম্পদ ক্রয়ের জন্য। তার মানে একটা নির্দিষ্ট সময় শেষে যে আমরা জমাচ্ছি, এই জমানো টাকাগুলো কি করব? উঠাইয়ে নেবো, নিয়ে নতুন আর একটা ক্রয় করব, না বোঝনি? এই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা মোটামুটি এই জাবেদাগুলো বুঝলাম। এর থেকে আর একটু ডিপে যাই। 6 নম্বরে আসো। 6 নম্বর সিস্টেমটা এমন, মনে রাখবা যে তোমার একটা সম্পদ আছে। অনেক সময় গ্রাম অঞ্চলে ওই যে মারা বেশি এমন কাজ করে, ওই ভাঙা হাড়ি বা কড়া দিয়ে নতুন কড়া নেয় আর কিছু টাকা দেয় না, দেখোনি তোমরা? Yes, দেখছো এই সিস্টেম? মনে করো ওই হাঁড়ি ব্যবহার করতে করতে ভেঙে গেছে বা কড়া ভেঙে গেছে, তো নতুন কড়াওয়ালা এসছে গ্রামে, তা বলতেছে পুরানো জিনিস পাল্টাইয়ে নেন, নতুন জিনিস নেন। তো এই পুরাতন জিনিসগুলো দিয়ে দিল, দিয়ে নতুন জিনিস নিচ্ছে। এখন পুরাতন নতুন জিনিস পাও দেবে না, তোমাকে কিছু টাকা দিতে হবে। এই জন্য ওই সিস্টেমের এখন তোমার জাবেদা আসতে পারবে না, বোঝনি এখনো সিস্টেমটা? তাহলে তুমি পুরাতন সম্পদের বিনিময়ে, পুরাতন সম্পদে বিনিময়ে নতুন সম্পদ গ্রহণ। আর এটা ব্র্যাকেটে লিখে রাখো, তাহলে এটা এটা ক্ষতির ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমরা ক্ষতি দিয়ে শেখাচ্ছি তোমাদের প্রথমে। এখন আমরা বলতো এই যে গ্রহণ যখন করতেছি, তাহলে আমরা প্রথমে নতুন একটা সম্পদ পাচ্ছি না, পাচ্ছি না? আচ্ছা, তাহলে ওই নিউ অ্যাসেটের যে মূল্য এটা কি হবে? ডেবিট হবে। ডেবিট হবে। আচ্ছা, এখন ওই ওল্ড অ্যাসেটের আবার এরও তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল না, ছিল না? ছিল। তাহলে ওই বাবা যেও কি হবে? ডেবিট। ডেবিট হবে। আচ্ছা, এখানে আর ক্ষতি বা লাভের ক্ষেত্রে তোমার শেখাচ্ছে না, একবারে বুঝাই দিচ্ছি, কারণ তোমরা তো ক্ষতি আর লাভ বুঝেছো। ক্ষতি হলে ডেবিট হয়, আর লাভ হলে কি হয়? ক্রেডিট হয়। ক্রেডিট হয়। ওটা কোশ্চেন দেখে বুঝবা। এখন এই যে ওল্ড অ্যাসেট তোমার কাছে চলে যাচ্ছে না, যাচ্ছে না? যাচ্ছে। তাহলে ওই অংশটা ক্রেডিট হবে। আর যে পরিমাণ তুমি টাকা পরিশোধ করছো নতুন করে, ওটাও কি হয়ে যাবে? ক্রেডিট হবে। এই হচ্ছে সিস্টেম। এখন এর সাথে যদি তোমার লাভ থাকে, তাহলে ওই লাভটাকে কি করবা? ক্রেডিট করবা। আর যদি ক্ষতি হয় তাহলে ওটাকে ডেবিট করবা। এই হচ্ছে কনসেপ্ট, না এখনো বোঝো নাই? বুঝছি। তাহলে এই মানে ওভারঅল আমাদের এই 6টা জাবেদা আছে। তাহলে আমরা যেহেতু সময় পেয়েছি, আমরা কিছু অঙ্ক সমাধান করি এখন, নাকি বলো? ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা শুরু করি পরের অংশ। শীটটা দিয়ে নিই আগে।
আমি শিটটা তোমাদের দিয়ে তারপরে শুরু করি একবারে। আচ্ছা, তোমাদের সব শিট আগে এখানে দিয়ে রাখি। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। তোমাদের এই শিট কভার করার পরও মনে করো হচ্ছে আমরা আরো অঙ্ক প্র্যাকটিস করাবো পরে, শেষ হয়ে গেলে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের দেখো আমি রেকর্ড ক্লাসও দিয়েছি, যারা এই ক্লাসগুলো দেখতে পারবা না আমার মেসেঞ্জারে মেসেজ দিবা, আমি মেসেঞ্জারের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। মানে যারা ওই ক্লাসগুলো দেখতে পারবা না তারাই শুধুমাত্র আমাকে মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপে না, মেসেজ দিবা আমার মেসেঞ্জারে। দেখো আমি লাস্টে লিখে দিয়েছি বিস্তারিত। আর যারা দেখতে পাচ্ছ তাদের আর মেসেজ দেওয়ার দরকার নেই, বুঝেছো আমার কথা? তাহলে আমরা শুরু করি অঙ্ক। দুই নাম্বার চ্যাপ্টার, তাই তো ভাইয়া? এই যে তোমরা আগে অঙ্কটা ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, তোমাদের কি মার্কেট হয়ে গেছে? বাকিরা তো দেখতেছি কেউ নাই। লক্ষ্য করো এই বাবাজি কি বলছে, একটু ভালো করে বুঝবা কোশ্চেন। আমরা যে বেসিক ক্লাস নিয়েছি ওই অংশ থেকে কতটুকু ক্লিয়ার হয়েছে তার এখানে বাস্তব প্রমাণ চলে আসবে। ব্লু মুন কোম্পানি পারচেজ, পারচেজ মানে কি? ক্রয় করছে। কি ক্রয় করেছে? এ ডেলিভারি ট্রাক, ট্রাক ক্রয় করেছে এট এ ক্যাশ প্রাইস। ক্যাশে দেওয়া লেগেছে কত? 2 লক্ষ। এখন আবার বলতে দেখো রিলেটেড এক্সপেন্ডিটরস কনসিস্ট অফ সেলস ট্যাক্স কত? 22,700। এরপর দেখো লেখা আছে পেইন্টিং অ্যান্ড টেস্টিং। পেইন্টিং মানে ওই যে একটা ট্রাক যদি ক্রয় করে, যদি রং সং না করে তাহলে পুরাতন পুরাতন লাগবে না, বলো তো ভাইয়া? এই জন্য এটা কি রং সঙ্গের দরকার আছে না নেই ভাইয়া? আচ্ছা, এবার দেখো মোটর ভেহিকেল লাইসেন্স। এখন লাইসেন্স ছাড়া আমাদের কি গাড়ি চালাইতে দেবে? দেবে না। তাহলে যখন লাইসেন্স ছাড়া তোমার গাড়ি চালাইতে দেবে না, লাইসেন্স করতে হবে। কত কত টাকা লেখা আছে দেখো তো এখানে, মোটর ভেহিকেল লাইসেন্স 7,000 টাকা। এরপরে লক্ষ্য করো আমাদের পরবর্তীতে বলা হয়েছে অ্যান্ড এ 3 অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। অ্যাক্সিডেন্ট পলিসি বলতে যে তোমার ইন্স্যুরেন্সের যে টাকাটা দিতে হয়, এখানে 42,000 3 বছরের জন্য। এখন বলা হয়েছে ডিটারমাইন দ্য কস্ট অফ ট্রাক। মানে এখানে কাহিনী দুইটা বলেছে, একটা ট্রাকের কথা বলেছে আর একটা বলেছে জার্নাল। তাহলে কয় ধরনের সিস্টেম বলেছে এখানে ভাইয়া? 2 ধরনের, একটা ট্রাক আর একটা তোমার জার্নাল দিতে হবে, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে এখন মনে রাখবা যে জিনিসগুলা আবশ্যিক, যে জিনিসগুলা ছাড়া স্থায়ী সম্পদের পূর্ণতা পাচ্ছে না, ওই সম্পদ গুলা বা ওই বিষয়গুলা মেলায়েই হবে কস্ট অফ ট্রাক। মনে থাকবে? তাহলে আমি যখন ক্রয় করেছি ক্যাশ টাকা দিয়ে, অবশ্যই এটা ট্রাকের একটা অংশ নাকি, বলো? রিলেটেড, দেখো বলেছে রিলেটেড এক্সপেন্ডিচার কনসিস্ট অফ সেলস ট্যাক্স।
যখন মনে রাখবা কোনো স্থায়ী সম্পদের সাথে ট্যাক্স থাকে, ওই ট্যাক্সটাও ওই সম্পদের সাথে জড়িত, মন থাকবে না থাকবে না? থাকবে। কারণ ওই সম্পদ না ক্রয় করলে বা বিক্রয় করলে ট্যাক্স কি হতো? হতো না। হ্যাঁ, এই জন্য আমরা ক্রয় স্থায়ী সম্পদ তার সাথে ট্যাক্স থাকলে অবশ্যই যোগ করব। এরপর বললাম পেইন্টিং অ্যান্ড টেস্টিং। তুমি যদি কালার না করো কেউ তো নতুন ট্রাক বলবে না। আচ্ছা, এবার ভালো করে বোঝো, মোটর ভেহিকেল লাইসেন্স। এই যে লাইসেন্স একটা বিষয় আমাদের আছে, তো এই লাইসেন্স আমাদের একটা জিনিস বোঝো, এই লাইসেন্সটা যদি না থাকে তাহলে অন্তত ট্রাকের কোনো ক্ষতি হবে কিনা, ওটা আমরা যে ট্রাক বলে সাব্যস্ত করতে পারবো না পারবো না? সাব্যস্ত করতে পারবো। পারবো, কিন্তু এটার না থাকলে আমাদের কি করবে? মামলা দেবে, কেস দেবে, তাই না? তার মানে এটা কস্ট অফ ট্রাকের অংশ না, এটা কি বুঝতে পেরেছো? বুঝছি স্যার। মানে আমাদের ট্রাক হতে এই লাইসেন্স প্রয়োজন নেই, লাইসেন্স হচ্ছে বৈধতা, মানে তোমার এই বৈধতার জন্য লাগবে, কিন্তু ট্রাক হতে ওটা প্রয়োজন নেই। এই জন্য কস্ট অফ ট্রাক ওটা না দেখালে কোনো ক্ষতি নাই। আর ইন্স্যুরেন্স পলিসি তো বুঝতেই পারছো, এটা তো আমাদের ট্রাকের কোনো অংশই না। তুমি ঝুঁকি থেকে নিরাপত্তার জন্য তুমি বীমা করো, ওই ট্রাকের কোনো কাজ না। তার মানে কস্ট অফ ট্রাকে কয়টা নাম লিখবা? 3টা। তিনটা। হ্যাঁ, তাহলে তুমি যখন কাজ করবা এভাবে লিখবা, পার্ট এ লিখবা ডিটারমাইন দ্য কস্ট অফ ট্রাক। তাহলে আমরা 1 নাম্বার অঙ্ক করি। ডিটারমাইন কস্ট অফ ট্রাক। পার্টিকুলারস টাকা। তা প্রথমে আমাদের কোশ্চেনে কি ছিল? প্রাইস 2 লাখ টাকা, তাই না? আচ্ছা, ডেলিভারি ট্রাক, ক্যাশ প্রাইস, তাহলে পারচেজ লিখি, তাই না? পারচেজ প্রাইস, ঠিক তো? কয় লক্ষ টাকা? 2 লক্ষ। দুটো ঘরও করতে পারো, আমি একটা করে দিলাম, তোমরা 2টা ঘরও করতে পারো। এরপর সেলস ট্যাক্স কত? 22,000। আচ্ছা। এরপর লক্ষ্য করো পেইন্টিং অ্যান্ড টেস্টিং 11,000, তাই না? পেইন্টিং টেস্টিং 11,000 টাকা। তাহলে কত হয়? 2,33,700। দেখো তো এই অংশ কে বোঝো নাই? ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এরপর লক্ষ্য করো আমাদের পরবর্তীতে কি নির্ণয় করতে বলা হয়েছে? জার্নাল, জার্নাল এন্ট্রি। ব্যক্তির নাম কি ছিল বলতো? কোম্পানির নাম ছিল ব্লু মুন কোম্পানি। ব্লু মুন কোম্পানি, লেখো ব্লু মুন কোম্পানি, ব্লু মুন কোম্পানি। এই জায়গায় আমরা প্রথমে কি লিখবো? ব্লু মুন কোম্পানিতে জার্নাল এন্ট্রিজ, তাই না ভাইয়া? এ জাতীয় আসলে কিন্তু শুধুমাত্র তোমার পার্ট বিতে আইবে এরকম ছোট অঙ্ক।
দেখো প্রথমে এই জাবেদার ঘর নিয়ে কোনো সমস্যা আছে কিনা তোমাদের? জি না ভাইয়া। ওকে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে, এখন আসো এই জায়গায়। আমাদের প্রথমে কোশ্চেন কি করতে বলা হয়েছিল? ডেলিভারি ট্রাক। লেখো ডেলিভারি ট্রাক। ক লাখ টাকা হয়েছিল বলো তো তোমরা? তারিখ নেই কিন্তু এখানে। 33,700। এছাড়া আরো ব্যয় দেখেছিলাম আমরা। লাইসেন্স ফি কত? 7,000। তো 33 আর 7, 2,40,700। আটা দেখো লেখা আছে 3 বছরের তোমার ইন্স্যুরেন্স। তাহলে 3 বছর মানে এটা প্রিপেইড নাকি বলো? জি ভাইয়া। প্রিপেইড ইন্স্যুরেন্স কত হাজার দেখলাম? 42। আচ্ছা, দাগ দেওয়ার দরকার নেই, তো যাবে দেখো আমরা দাগ দিবা না। হ্যাঁ, ক্যাশ ক্রেডিট 2,40,000 আর 42, 2,82,700। দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা আমাকে জানাও। তোমাদের অঙ্ক কিন্তু এটা জি শেষ। ভাইয়া, ক্লিয়ার। তোমাদের একটা অঙ্ক কিন্তু এখানে শেষ। স্যার এগুলো আলাদা আলাদাও করতে পারবে তাই না? আলাদা আলাদা করে করা যায়, আমাদের একসাথে হয়ে যাচ্ছে, তো সমস্যা কি? কিন্তু মনে করো যদি আলাদা আলাদা করে দিবা, 3টে চাপাতা করবা, হবে, ক্ষতি নেই, ঠিক আছে? না বোঝনি? স্যার এখানে প্রিপেড ইন্স্যুরেন্স 1 বছরের হবে না, 2 বছরের হবে না? 1 বছর তো চলতেছে মনে হয়, এরকম করবে না? না, আমি তো প্রথমেইতেই যাবা দিলাম, একেবারে শুরু যাবে হয়ে গেল না এটা। এটা তোমার তো সমন্বয় দিতে বলেনি। যদি সমন্বয় দিতাম তাহলে আবার লিখতাম লাস্টে যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, 1 বছর কমায় বাড়াইয়া দিতাম। কিন্তু এখানে তো আমার ওটা করা লাগতেছে না। বুঝতে পেরেছো? জি স্যার। না বুঝলি বলো। সমস্যা থাকলে বলো না ভাইয়া, দ্রুত আমরা পরের অঙ্কে চলে যাব। সমস্যা নেই ভাইয়া। সমস্যা নেই কারো? ওকে, তাহলে আমরা পরের অংশে যে দেখি কি অবস্থানে আছে তারা। দেখো এই যে 2 নাম্বার অঙ্ক তোমাদের বলা হয়েছে, মেঘলা কোম্পানি পারচেজ এ ডেলিভারি ট্রাক এট এ ক্যাশ প্রাইস কয় লাখ টাকা? 8 লক্ষ টাকা। রিলেটেড এক্সপেন্ডিটর কনসিস্ট অফ সেলস ট্যাক্স কত? 40,000। পেইন্টিং 15 অ্যান্ড এ 3 ইয়ার্স অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি কত বলেছে? 18। It is estimated that the scrap value, আমাদের আবার ভগ্নাংশ আছে কত? 50,000। Determine the depreciable cost of truck। আচ্ছা, depreciable cost of truck মানে তোমার ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করা, না মন থাকবে না? স্যার তা তোমরা আগে বলো এখানে
কস্ট অফ ট্রাক কোনগুলা? 40,000 আর 15,000 এটা 40,000 আর 15,000, আর কত ছিল? 8 লক্ষ। 8 লক্ষ। তাহলে মোট কত পাইলা? 8,55,000। 8,55,000। আর তোমরা নিজেরাই বলো 18,000 কি যাবে ওই কস্ট অফ ট্রাকের মাঝে? জি না ভাইয়া। যাবে না। তা আমরা জানি ওটা বললাম কস্ট অফ ট্রাক। এই কস্ট অফ ট্রাক থেকে যদি স্ক্র্যাপ ভ্যালু বাদ দাও, যে মূল্য থাকবে তাকেই বলা হয় ডেপ্রিসিয়েবল কস্ট অফ ট্রাক, না মনে থাকবে না? না এখনো বোঝোনি? বুঝছি। ওকে, সবাই ক্লিয়ার কিনা বলো, না হলে আমাকে বলো, আমি বুঝাবো। জি ভাইয়া। এখানে জায়গা আছে, আমি অঙ্কটা এখানেই করাই দিই। নির্ণয় করবো ডিটারমাইন দা ডেপ্রিসিয়েবল কস্ট অফ ট্রাক। ডিটারমাইন দা depreciable cost of কি ট্রাক। ওকে ফাইন। এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? ঘর কেটে নিতে হবে। টাকার ঘর এখানে দুইটাও করতে পারো, একটাও করতে পারো, এ নিয়ে কোনো সমস্যা না, তোমার ইচ্ছা মতো কাটো। তো এখানে আমরা লক্ষ্য করলাম যে পারচেজ প্রাইস কত? 8 লাখ। টাকা মাত্র, তাই তো? এরপর আমাদের সেলস ট্যাক্স কত? 40,000। জি ভাইয়া। এবার পেইন্টিং আছে কত? 15। এটাকে বলা হয় কস্ট অফ ট্রাক, না মনে নাই? ভালো আছে। এর নাম লিখবা কস্ট অফ ট্রাক। এ থেকে লেস করবা স্ক্র্যাপ ভ্যালু কত আছে? 65,000। এই স্ক্র্যাপ ভ্যালুর আমি অনেকগুলো নাম বলেছিলাম, বলো দেখি, আর দুটো নাম আছে বলো। সালভেজ ভ্যালু। সেলস ভ্যালু। আর একটা রেসিডিয়াল ভ্যালু। রেসিডিয়াল ভ্যালু। রেসিডিয়াল ভ্যালু। তাহলে বাদ দিলে থাকে 7,90,000। এ দেখো অঙ্ক শেষ। কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার। কোনো ঝামেলা থাকলে বলো। আছে ঝামেলা? নো স্যার। জি না। ওকে, এখন দেখি এরপরে যদি আমার অঙ্ক ছোট হয় করাতে পারবো, না হলে তো সময় পাবো না। 3, বাবা এ বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, 3 নাম্বার। আর এখানে সব উদ্ভট টাইপের জাবেদা সব এখানে আছে। দেখে মনে আছে দেখো এই কটা জাবেদা, কিন্তু এক একটা জাবেদা বোঝাইতে অনেক সময় লাগবে। ওই তোমাদের দেখো একটু আগে রেকর্ড কোড দিয়েছি আমি, এই ক্লাসগুলা করো। যারা দেখতে পারবা না আমাকে মেসেঞ্জারে মেসেজ দিও, তাহলে আগামী ক্লাসে আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। বুঝেছো আমার কথা? ঠিক আছে স্যার। প্রথমে জামাটাগুলো একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট কি? এটা তোমার তো চ্যাপ্টার দিয়ে দিলাম আমি। প্রথমে জামাটা লিখছেন যেগুলো। ওইগুলো পরে আবার ক্লাস করবা, করে লিখবা, নোট করবা। একবার ক্লাস করলে কি আর বোঝো? আর একবার ক্লাস করবা, করে নোট করবা। ওকে, তাহলে ভালো থেকো সবাই, আজ এ পর্যন্ত।